গোলামি করবি না? বেশ, মুক্ত করব আজ তোদের এই গোলামি থেকে। যা নরকে। হাওয়াই অদৃশ্য হয়ে প্রথম প্রতিবাদী যুবকের পেছনে এসে দাঁড়ায়। মুহূর্তেই ওর ধর থেকে মাথা আলাদা করে। বাকি দুজনেরও একই অবস্থা। পল এসে ওদের গায়ে আগুন ধরিয়ে দিল। নিকোলাস সিংহাসনে গিয়ে বসে, বলল, আর কে আছে কৈফিয়ত চায়? আর কে আছে আমার গোলামি থেকে মুক্তি চায়? কে আছে বেলাকে মারতে চায়? বেলা আমার শিকার। ওর সাথে আমি কি করব সেটা আমার ব্যাপার। আমার আদেশ অমান্য করে ওর দিকে কেউ হাত বাড়ালে তার পরিণতি হবে ভয়াবহ। কে আছে আমার বিরুদ্ধে? কে? উপস্থিত সকলে মাথা নত করে। এমনকি রিচার্ড আর সোভিয়াও বাধ্য হয়। ওই ঘটনার পরদিনই মাদাম আদলৌনা মাদভেই এবং ইসাবেলাকে নিয়ে গ্রাম ছাড়েন। কয়েক ক্রোশ দূরে মাদভেইর এক চাচার বাড়ি। সেখানেই আশ্রয় নেন মাদভেই এবং ইসাবেলাকে নিয়ে। ও বাড়ির কর্তা অর্থাৎ মাদভেইর চাচা বেনাস বেশ ধনী লোক। যুদ্ধের এই কঠিন সময়ে যখন লোকে না খেতে পেরে হাহাকার করছে, তখন বেনাস বড় সুচতুরভাবে নিজের বিত্ত বৈভব ধরে রেখেছেন। এক্ষেত্রে অবশ্য তার তোষামোদী স্বভাব বেশ কাজে দিয়েছে। দেশের বড় বড় লোকের সাথে তার ওঠা বসা। এ বাড়িতে রোজ আনাগোনা চলে উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক কর্মীদের। সেই সব উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের আশীর্বাদেই বেনাসের আর্থিক সম্পদ কমেনি, বরং বেড়েছে খানিকটা। আজ 25শে ডিসেম্বর, ক্রিসমাস উপলক্ষে এ বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছে। বেনাসের বাড়িটিকে মহল বললে ভুল হবে না। দ্বিতল এই বিরাট বড় বাড়িটি বেনাসের বিত্তবান হওয়ার পরিচয় বহন করে। জাঁকজমক আলোকবাতিতে সাজানো হয়েছে বাড়িটিকে আজ। হলঘরের একপাশে বসানো হয়েছে বড়সড় এক ক্রিসমাস ট্রি। রান্নাঘরে চলছে রান্নার ধুম। মাদাম আদলৌনা সকাল থেকে রান্নাঘরে এবাড়ির আসার পর নিজ ইচ্ছেতে একদিন রান্নাঘরে রাঁধুনিকে সাহায্য করতে গিয়েছিলেন তিনি। টুকিটাকি কাজ করে ফ্রিতে থাকা খাওয়ার খোটা সোনার থেকে বাঁচতে চেয়েছিলেন। এদিকে কম চতুর নন বেনাস। বসিয়ে বসিয়ে কাউকে তিনি খাওয়াবেন না। সেদিন মাদামের হাতের রান্না খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হন। ঠিক তার পরের দিন মিথ্যা টাকা চুরির দায়ে বিদায় করেন পুরনো রাঁধুনিকে। স্ত্রীকে দিয়ে মাদামকে বলে পাঠান নতুন কোনো রাঁধুনি না পাওয়া অবধি মাদাম যেন নিজের হেসেলের মতো রান্নাঘরের দায়িত্ব নেয়। মাদাম সব বুঝতে পেরেও চুপচাপ মাথা নেড়ে রাজি হলেন। ছেলের জন্য এই বাড়ির আশ্রয় তার দরকার। বেনাস ফ্রিতে বেশি দিন রাখবেন না। কাজ করে যদি এ বাড়িতে বেশি দিন থাকা যায় তাতে ভালোই হয় মাদামের। সপ্তাহান্তে তিনি হয়ে গেলেন এবারের পার্মানেন্ট রাঁধুনি। এ কাজে ইসাবেলা তাকে সাহায্য করে মাঝে মাঝে। মাদামের কষ্ট কমাতে দু একটা পদ নিজেই রান্না করে। মাদামের যোগ্য শিষ্য যেন এ ক্ষেত্রে ও। এই রান্না ওকে ভুলিয়ে রাখে ডাইনি বধের সেই দুঃসহ স্মৃতি। ভুলিয়ে থাকে আরো অনেক কিছু। কিন্তু চাইলেই কি সব ভোলা সম্ভব? বিভৎস স্মৃতিরা নিরালায় চুপি চুপি এসে হানা দেয়। ইসাবেলার এক একটা রজনী দীর্ঘ হয় চোখের জলে। যন্ত্রণা কাতর হৃদয়কে তিরস্কার করে। রান্না প্রায় শেষ হতেই ইসাবেলা সেগুলো ডেকোরেশন শুরু করে। দুজন চাকর ও ডেকোরেশন করা খাবার ভর্তি প্লেটগুলো হলঘরের বড় টেবিলের ওপর সাজিয়ে রাখছে। মাদাম লেটুস চিংড়ি দিয়ে কি একটা সালাদ তৈরি করবেন। এত কাজের চাপে লেটুস পাতা কোথায় রেখেছিলেন ভুলে গেলেন। ইসাবেলা এদিক ওদিক খুঁজতে লাগলো। ইজাবেল, মিস ভিক্টোরিজা তোমাকে ডাকছে। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল তরুণী দাসী জুজানি। ভিক্টোরিজা বেনাসের কনিষ্ঠ কন্যা। ইসাবেলার চেয়ে মাত্র 3 বছরের বড়। অত্যন্ত সুন্দরী। বেনাসের মতো ধনী লোকের মেয়ে হয়েও ওর মধ্যে অহংকার নেই। পরিচয়ের প্রথম দিন থেকে ইসাবেলার সাথে বেশ সখ্যতা গড়ে উঠেছে। বিভিন্ন কাজে ওর পরামর্শ এবং সাহায্য নেয় ভিক্টোরিজা। ইসাবেলা জুজানির দিকে মুখ তুলে বলল, এই তো যাচ্ছি। লেটুস পাতা পেয়ে মাদামের হাতে দিয়ে ও জুজানির সাথে চলল দোতলায়। সিঁড়ির কয়েক ধাপ উঠতেই জুজানি বলল, মিস খুব রেগে আছে। কেন? পিরিয়ড হয়েছে। এমন একটা দিনে ওটার কারণে অনেক কিছু লস যাবে বেচারির। জুজানি আস্তে করে বলে এক চোখ টিপে হাসলো। মাথা নাড়িয়ে শুকনো হাসলো ইসাবেলা। তুমি বড্ড ফাজিল অ্যানি। সে আমি মানি। যা হোক, আজ সাবধানে থেকো ইজাবেল। তা কেন?
থেমে গেল ইসাবেলা। জুজানি চাপা গলায় বলল, শহরের সুদর্শন যুবকের ভিড় হবে আজ এ বাড়িতে। কে জানে কার চোখে চোখ আটকে যায়। আর তারপরে জুজানি বাক্য শেষ করে না। ইসাবেলার দিকে অশালীন চাহনিতে তাকায়। ওর ওই চাহনিতে গা গুলিয়ে আসে ইসাবেলার। ছি। ছি। স্যাক্সকে ছি বললে? মিস শুনলে তোমার আজ গর্দান যাবেই যাবে। সেক্স যে কি জিনিস মিসকে জিজ্ঞেস করো। সে ইসাবেলা জুজানির মুখের ওপর হাত চেপে ধরে। চুপ করো। আমার পবিত্র কান দুটোকে অপবিত্র না করলে তোমার বুঝি চলছে না অ্যানি? ইসাবেলার নাক কোচকানো দেখে মুখের ওপর থেকে হাত সরিয়ে ফিক করে হেসে দেয় জুজানি। আর কতদিন চলবে? হুম, একদিন তো জুনানি। দুহাতে কান বন্ধ করে ইসাবেলা। জুজানি ঠোঁট টিপে হাসি রোধ করে ওর গলা জড়িয়ে ধরে কান থেকে এক হাত সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। গলা থেকে জুজানির হাত ছাড়িয়ে গটগট করে আগে আগে চলল ইসাবেলা। জুজানি পেছন থেকে ডাকতে ডাকতে এগোয়। ইসাবেলা তাকায় না ওর দিকে আর। রুষ্ট মুখে বসে আছে আয়নার সামনে ভিক্টোরিজা। ওর কাঁধের ওপর অবিন্যস্ত পড়ে আছে সোনালি চুল। মুখে একটার পর একটা কুকিজ পুড়ছে। ইসাবেলা রুমে ঢুকে ওর এই অবস্থা দেখে অবাক। ভিক্টোরিজাকেও সর্বদা পরিপাটি হয়ে থাকতে দেখেছে। চাল চলনে বেশ স্মার্ট, আজ একেবারে ব্যতিক্রম এক ভিক্টোরিয়াকে দেখলো। এত দেরি হলো কেন আসতে তোমার? আমি তৈরি হব কখন? একটা কাজ যদি তোমাদের দিয়ে হয়, সবগুলো অকর্ম অপদার্থ। ভিক্টোরিজার ধমকে মুখ নামিয়ে নিল ইসাবেলা। এর আগে এমন স্বরে কথা বলেনি ওর সাথে ভিক্টোরিজা। হঠাৎ কান্নার শব্দ শুনতে পেল। বুক তুলতেই দেখে ভিক্টোরিজা কাঁদছে। আর একটু পরে অতিথিরা সব চলে আসবে। আমার চুল দেখো, আমার ড্রেস দেখো, আমার মুখটাও দেখো, কি বিশ্রী লাগছে আমায়। নিজের গলায় নিজেই ছুরি চালাতে ইচ্ছে করছে এখন। ইসাবেলা হাঁপ ছেড়ে আলমারির দিকে যায়। নতুন এবং সুন্দর লাল রঙা বল গাউনটা বের করলো। হার আর জুতো বের করে রাখলো বিছানার ওপর। ভিক্টোরিজা রাগ রাগ ধূসর চোখে চেয়ে বলল, আমি ঘৃণা করি লাল রং, জাস্ট ঘৃণা করি। ইসাবেলা ওর কাঁধে হাত রেখে বলল, ওঠো। আর সময় নষ্ট করলে চলবে না। আমি নিচে যাব না। তোমার বাবা কিন্তু রাগ করবেন রিজা। আমি ঘৃণা করি আমার বাবাকে, জাস্ট ঘৃণা করি। ভিক্টোরিজার মিশ্র অনুভূতি প্রকাশ করে ড্রেস পরে নিল। ওকে তৈরি হতে সাহায্য করলো ইসাবেলা এবং জুজালি। আয়নায় দাঁড়িয়ে শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওরকম ব্যবহারের জন্য দুঃখিত আমি ইসাবেল। আমার মনটা আজ ভীষণ খারাপ, বুঝলে? ইসাবেলা মুচকি হেসে বলল, আমি জানি ইচ্ছে করে এমনটা করনি তুমি। তবুও খারাপ লাগছে আমার। ইটস ওকে রিজা, আমি কিছু মনে করিনি। এক শর্তে বিশ্বাস করব, যদি আমার সাথে নিচে চলো। না 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 প্লিজ ইসাবেল। রিজা, তোমার বাবা রাগ করবেন। তুমি না গেলে আমিও যাব না। ভিক্টোরিজা গো ধরে বসে রইল। অগত্যা রাজি হলো ইসাবেলা, তবে শর্ত দিল সে একা নয়, সাথে জুজানিও যাবে। জুজানি সাথে সাথে না করতেই ভিক্টোরিজা ধমক দিল। ভিক্টোরিজার কথা অমান্য করার সাধ্য জুজানির নেই। ওর চুপসে যাওয়া মুখ দেখে ঠিক একই হাসি হাসলো, যা খানিক আগে জুজানি হেসেছে। সন্ধ্যার পরপরই হলঘর লোকে লোকারণ্য হয়ে উঠল। ভিক্টোরিজা এসব পার্টিতে সবসময় মধ্যমণি হয়। আগত যুবক বৃদ্ধ সকলের নজর ওর দিকে স্থির থাকে। ওর দৃষ্টি আকর্ষণ করতে কত কি করে ওরা। আজ ভিক্টোরিজা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, হাতে ওয়াইনের গ্লাস। এই নিয়ে 4 গ্লাস গলধগরণ করেছে। সামনে সুদর্শন যুবকের ভিড়, অথচ ও এত দূরে। এই ক্ষোভে ড্রিঙ্ক যেন একটু বেশি করছে। ইসাবেলা আর জুজানি নিজেদের যথাসাধ্য আড়াল করে ভিক্টোরিজা পাশে দাঁড়ানো। ইসাবেলার এত লোকের ভিড় ভালো লাগছে না। এর চেয়ে মাধভেইর পাশে বসে কবিতা শুনলেও ভালো হতো। মাধভেইর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আস্তে আস্তে। ও পুরোপুরি সুস্থ হলেই তাতিয়ানার কথাটা বলবে ইসাবেলা। ইজাবেল, জুজানি ডাকলো, কি? খিদে পেয়েছে।
টেবিলের খাবারের দিকে ইশারা করে বলল জোজানি। আগত অতিথিদের থেকে টেবিলের খাবারের প্রতি আগ্রহ ওর বেশি। ইসাবেলা লক্ষ্য করেছে ওদের রান্না খাবার ছাড়াও আরো কিছু খাবার আনা হয়েছে বাইরে থেকে। ও মাই গড! ভিক্টোরিয়ার বিস্মিত গলার স্বর সামনের দিকে তাকালো ইসাবেলা আর জুজানি। তেমন কিছু চোখে পড়ল না। ভিক্টোরিয়া এক ঢোকে পুরোটা গ্লাস খালি করে মাথা ঝাঁকায়। নেশা পুরোপুরি চেপে ধরেছে। গ্লাস ইসাবেলার হাতে ধরিয়ে বলল, ফাক মাই পিরিয়ড, আই নিড দ্য সেক্স সিম্বল। ভিক্টোরিয়া টলতে টলতে এগিয়ে গেল সামনে। কালো ট্যাক্সিডো পরিহিত যুবকের কাঁধে হাত রাখতেই যুবক ঘুরে দাঁড়ায় ভিক্টোরিয়ার দিকে। যুবকের চেহারা দেখে ইসাবেলার হৃদস্পন্দনের গতি তীব্র বেগে বেড়ে যায়। মুখ হয় ফ্যাকাশে। গ্লাসে হাতের চাপ দৃঢ় হলো। অস্ফুটে ওর গলা থেকে বেরিয়ে এলো, নিকোলাস। যুবক যেন শুনলো, তখনই তাকালো ওর দিকে। সমস্ত হল ঘর সেই মুহূর্তে থমকে গেল। ওদের অপলক দুজোড়া চোখ স্থির হয়। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। বের করে নিজেকেই নিজে বলল ইসাবেলা। বড় চেষ্টায় চোখের পাতা বন্ধ করে। শ্বাস পড়তে টের পেল এতক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়েছিল। চোখ খুলবে না করেও চোখের পাতা উঠল। অদূরে ভিড়ের মাঝে দাঁড়ানো নিকোলাসের ঠোঁটে চমৎকার দীর্ঘ হাসি। এ হাসিতে ক্রূরতা নেই, সম্মোহনীয় নয়। এ হাসি সাধারণ, তবুও কি অসাধারণ। লোকাকীর্ণ পুরো হলঘর। মিউজিক বক্সে বাজছে ক্রিসমাস সং। বয়সজ্যেষ্ঠ কয়েকজন পুরুষ ও নারী ডাইনিং এ বসে ওয়াইনে চুমুক দিতে দিতে গল্প জুড়েছে। ছোট ছোট বাচ্চারা ছুটছে এদিক ওদিক। আগত যুবকেরা যুবতীদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত। কেউ কেউ ইতিমধ্যে পরিচয় পর্ব সেরে হাসি ঠাট্টায় মেতেছে। হাতে হাত ধরে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে তাদেরই অনেকে। নিকোলাসের সাথে মিশে দাঁড়িয়েছে ভিক্টোরিয়া। পরিচয়ের পর থেকে ঘনিষ্ঠ হওয়ার আভাস দিয়ে যাচ্ছে নিকোলাসকে। অন্য সময় হলে ভিক্টোরিয়ার এই আভাসকে উপেক্ষা করতো না, কিন্তু এখন ওর সকল আগ্রহের কেন্দ্রবিন্দু কেবল ইসাবেলা। এত মানুষের ভিড়ে হলঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকা ইসাবেলাতের ওপরই দৃষ্টি স্থির। ভিক্টোরিয়ার সকল কথা অবহেলিত নিকোলাসের কাছে। ও বোধহয় ভালো করে একবার মেয়েটির দিকে ফিরেও দেখেনি। দেখলেও বা কি, প্রেমিকের নজর প্রেমিকা ছাড়া পৃথিবীর সকল কিছু তুচ্ছ। নিকোলাস! ভিক্টোরিয়ার ডাকে ইসাবেলার ওপর থেকে দৃষ্টি সরিয়ে বিরক্ত হয়ে তাকালো নিচে। নিকোলাসের বুকের পাঁজরের কাছে থুতনি ভর করে ঠোঁট ফুলিয়ে আছে ভিক্টোরিয়া। নেশায় ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছে না। যাবে? কোথায়? ভুরু কুঁচকে বলল নিকোলাস, তারপর আবার তাকায় ইসাবেলার দিকে। ইসাবেলা সেই যে একবার চেয়েছিল, এরপর আর সরাসরি তাকাচ্ছে না। তবে ওর চোরা দৃষ্টি নিকোলাস ঠিক ধরে ফেলেছে কয়েকবার। মনে মনে হেসেছে। আমার রুমে? বলল ভিক্টোরিয়া। তোমার রুমে? কেন? ওর এই বোকামো প্রশ্নে ভিক্টোরিয়া বার কয়েক দ্রুত চোখের পলক ফেলল। একটি যুবতী কেন একজন যুবককে রুমে যাওয়ার প্রস্তাব দেয় নিকোলাসের কি জানা নেই? সে কি এতই অনভিজ্ঞ? ভিক্টোরিয়া জানে না নিকোলাস অনভিজ্ঞ নয়, একজনেতে আত্মবিস্মৃত। খানিক আশাহত হয় নিকোলাসের প্রশ্নে। একটু সরে দাঁড়িয়ে নিকোলাসের আপাত মস্তক দেখল। নিকোলাস শুধায়, কি দেখছো? তোমাকে। তুমি কি বোকা? মানে? আমি বলছি আমার রুমে চলো। তুমি জবাবে হ্যাঁ বা না বলতে পারতে। যদিও না শব্দটা আমি কখনো শুনিনি, অথচ বললে কি কেন? ও, ওহ! ভিক্টোরিয়ার গলায় ক্ষোভ ঝরে। কোনো পুরুষের এমন অবজ্ঞায় অভ্যস্ত নয় ও। আত্ম অভিমানে লাগে। নেশার কারণে ঠিকমতো ভাবার অবস্থাতেও নেই। পায়ের আঙ্গুলে ভর করে এক হাতে নিকোলাসের গলা জড়িয়ে ধরে, অন্য হাতে নিকোলাসের থুতনি চেপে ধরে বলল, তুমি কি আমাকে উপেক্ষা করছো? নিকোলাসের ভুরু কুঞ্চন মিলিয়ে গেল। ভিক্টোরিয়ার দিকে এতক্ষণে মনোযোগী দৃষ্টি দিল। ওর ওই সম্মোহনী চোখে মুহূর্তেই হারিয়ে গেল ভিক্টোরিয়া। ঠোঁটে চুমু দেবে বলে ঝুঁকে আসতেই নিকোলাস মুখ সরিয়ে কানের কাছে এনে চাপা গলায় বলল, এখানে নয়, চলো তোমার রুমে যাই। ভিক্টোরিয়া খিলখিল করে হেসে ওর গালে চুমু দিয়ে বলল, চলো। এক হাতে ওর কোমর জড়িয়ে ঘুরে দাঁড়ায় নিকোলাস। কাঁধের ওপর দিয়ে ইসাবেলার দিকে ফিরে তাকালো আর একবার। বিভ্রান্ত মুখে চেয়ে আছে ইসাবেলা। নিকোলাস মুচকি হেসে ভিড়ের মধ্যে হারিয়ে গেল ভিক্টোরিয়াকে নিয়ে। মিসের হুঁশ জ্ঞান সব গেছে ওই সুদর্শন যুবককে দেখে। রুমেতে গেল,
কিন্তু এরপরে কি হবে সেটা আমি ভাবছি। জুজানি কথাটা বলেই হাতের প্লেট থেকে পটেটো পেস্টের কিছুটা মুখে পুরে নিল। খাবার সামনে থাকলে আর কিছু খেয়ালে থাকে না ওর। ইসাবেলা কিছু বলল না বলে মুখ তুলল। বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে ইসাবেলাকে। জুজানি বলল, কি হয়েছে? অ্যানি, আমি রুমে গেলাম। জুজানিকে এবার আর বাধা দেওয়ার সুযোগ না দিয়ে হলঘরের কোণার সংকীর্ণ রাস্তা ধরে রুমের দিকে গেল। এতক্ষণ এই জুজানির কারণে যেতে পারেনি, কিছুতেই যেতে দিচ্ছিল না। নিকোলাসকে এখানে আশা করেনি ও। ওর হাসিতে কিছুক্ষণ যেন ঘোরের মধ্যে পড়েছিল। পরক্ষণে কি এক কারণে কঠিন হলো মুখ। আতঙ্কিত হয় ভেতরে ভেতরে। ভিক্টোরিজার সাথে নিকোলাসের অমন ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকাতে ঈর্ষা জাগে। ওদের দিকে তাকাবে না করেও ব্যর্থ হয়। জুজানিকে কত বলল চলে যাবে, মেয়েটা ছাড়লই না। ইসাবেলার মনের দুরবস্থা ওই মেয়েটা কি বুঝবে আর? নিকোলাসের দৃষ্টির দাবদহে ও তো আর পড়ছে না। এদিকে আর একটা ভয়ের বীজ মনে দানা বাঁধলো। নিকোলাস যখন এসেছে তখন ওর সঙ্গীরাও এখানে আছে। ইসাবেলা হলঘরে নজর বুলিয়েও পেল না তেমন কাউকে। তবুও ভয়টা গেল না। মাধভেইকে বাঁচানোর পণ করেছে। তাছাড়া ওর ওপর যে পিশাচেরা ক্ষেপে আছে তা বেশ ভালোভাবেই জানে। ইভারলি আর গ্যাব্রিয়েল্লার মৃত্যুর শোধ নিতেও আসতে পারে নিকোলাস। হাজার হোক সহচরী বলে কথা। এই বাক্য তিক্ত করে তোলে জিহ্বাকে। নিকোলাসকেও ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। নিকোলাসকে ইসাবেলাকে পছন্দ করে কিন্তু ভালো তো বাসে না। ইভারলি আর গ্যাব্রিয়েল্লা নিকোলাসের বেশি আপন ছিল। ওদের মৃত্যুর কারণ যে তাকে নিশ্চয়ই এমনি এমনি ছেড়ে দেবে না, এমন হাজারো প্রশ্নে জর্জরিত হয় ইসাবেলা। ইসাবেলা, মাধভেই এবং মাদাম একই রুমে থাকেন। একদম শেষ কোণার এই রুমটাতেই থাকতে দিয়েছে বেনাস। পরে আরো দুটো রুম আছে, সেগুলো ভাড়ার ঘর। দিনরাতে ওদিকটা অন্ধকারে নিমজ্জিত থাকে। রুমের দরজাটা ভিজানো ছিল। রুমের এক কোণে একটা রেডির তেলে টিমটিমে আলো জ্বলছে। ইসাবেলা ঢুকতেই প্রথমে মাধভেইকে দেখলো। হলঘরের গানের আওয়াজ এ ঘরে বেশ পাওয়া যাচ্ছে। তা সত্ত্বেও কি গভীর ঘুমে আচ্ছন্ন ও। প্রায় রাতে ওর ঘুম হয় না, দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। দুঃস্বপ্ন বড় খারাপ ব্যাপার। ইসাবেলা নিঃশব্দে দরজাটা এঁটে দিল। সেই থলেটা খুঁজতে লাগলো খাটের নিচে। ওর মনে আছে এখানেই রেখেছিল থলেটা। মাদাম ফ্লোরে পাতা বিছানায় শুয়েছিলেন। শব্দ পেয়ে চোখ মেললেন। ইসাবেলাকে খাটের তলায় দেখে প্রশ্ন করলেন, কি খুঁজছো? থলেটা। মাদামের মুখটা আর্ত হয়ে ওঠে সাথে সাথে। উঠে বসেন তরাক করে। তো থলে? ওই থলে দিয়ে কি হবে? মায়ের গলার স্বরে মাধভেই ঘুমের মধ্যে সামান্য কাঁপল। ঘুম ভাঙেনি বলে স্বস্তি পেলেন মাদাম। একবার ঘুম ভাঙলে মাধভেই সারা রাতে আর ঘুমাতে পারে না। মাদাম আদলৌনা ছেলের ঘুমন্ত মুখ দেখে চুপ করে রইলেন। আস্তে আস্তে উঠে ইসাবেলার হাত টেনে রুমের একপাশে এনে বললেন, ওই থলে কেন খুঁজছো তুমি? ইসাবেলা মাদামের ভীত মুখ দেখে ভাবুক হলো। মা ছেলে ওই ঘটনার পরে একেবারে মুষড়ে পড়েছিল। মাদাম আদলৌনা এখনো একা একা কাঁদেন সেই দুঃসময় স্মরণ করে। আপন গৃহের মায়া পরগৃহের আশ্রিত জীবন তাকে যন্ত্রণা দেয়। ইসাবেলা সেই যন্ত্রণা আর বাড়াতে চাইল না। হাসার চেষ্টা করে বলল, এমনিতেই। মাদামের ওর কথা বিশ্বাস হলো না। সত্যি করে বলো। সত্যি বলছি মাদাম আদৌলনা, আসলে হঠাৎ থলেটার কথা মনে পড়ে গেল। থলেটা কোথায় রেখেছি ভুলে গিয়েছিলাম। বলা তো যায় না কখন কি ঘটে, তাই সাবধানতার জন্য ওটা কাছে কাছে রাখতে চাচ্ছি, দরকারের সময় যেন সহজে পেতে পারি। মাদামের দৃষ্টি এবং জবাব এড়িয়ে ও আবার থলেটা খুঁজতে লাগলো। থলেটা খাটের তলার বেশ ভেতরে ছিল। শরীরের অর্ধেক ঢুকিয়ে বের করে নিয়ে এলো থলেটা। ইসাবেলার পরনে ছিল ভৃত্যদের পোশাক। বেনেসের স্ত্রীর আদেশ এটাই পরতে হবে। ফ্রকের উপরের সাদা অ্যাপ্রনে খাটের তলায় জমা ময়লা লাগলো। মাথা ঢাকার বিশেষ কাপড়টাও খাটের নিচের তক্তার সাথে লোহাতে লেগে ছিঁড়ে যায়। এসবে অবশ্য গুরুত্ব দিল না ইসাবেলা। মাদাম আদলৌনার প্রশ্নাতীত চাহনি লক্ষ্য করে হাসার চেষ্টা করলো। মনের ভয়টাকে মাদামের সামনে প্রকাশ করবে না।
বলবে না নিকোলাসের কথা। থলেটা একপাশের চেয়ারের ওপর রাখলো। ওটা এখানে থাক, আমি গিয়ে জুজানিকে দেখে মাদাম পুরোপুরি চিন্তামুক্ত না হলেও মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। বসলেন বিছানায়। মাদাম আপনি শুয়ে পড়ুন, মিসের কাছ থেকে বিদায় নিয়ে রুমে ফিরবো, একটু দেরি হবে। মাদাম শুয়ে পড়েন। ইসাবেলা দরজার কাছে গিয়ে থেমে যায়। অ্যাপ্রনের পকেট হাত দিয়ে রসুন কয়টা দেখে নিল। গলায় রোজারির ক্রুশটা মুষ্টিবদ্ধ করে লম্বা শ্বাস নেয়। ইসাবেলা ওদের থাকার রুমের দরজায় যতটা সম্ভব রসুন ঘষল। তারপর গেল বাড়ির পেছনের বাগানে। যাওয়ার পূর্বে রান্নাঘর থেকে একটা মোমবাতি আর ছাতা নেয়। হলঘরের বড় দেওয়াল ঘড়িতে তখন বাজে রাত 8টা। অতিথিদের অনেকে বিদায় নিয়েছে, বাকিরাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইসাবেলা সবার চোখের আড়ালে বাগানে এসে পৌঁছয়। বাগানের একদিকে সুন্দর বসার স্থান করা, বেতের চেয়ার টেবিল, তার উপরে পাকা ছাউনি ছাতার আকৃতির। এদিকটা দিনের বেলা যতটা না মনোরম, রাতে ততটাই ভুতুড়ে। নিজেদের জানালার পথে পা বাড়ায় ইসাবেলা। ওদিকটাতে ঝোপঝাড় বেশি, মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা পিচ বৃক্ষগুলোকে বরফের আস্তরণের কারণে দানবাকৃতি দেখায় এই নিশীতে। ইসাবেলাকে সাবধানে পা ফেলতে হচ্ছে বরফের ওপর। কাঁপছে হাতের মোমটা। জানালার কাছাকাছি আসতেই মোমটা নিরাপদ দূরত্বে রাখলো। এখানে আলো দেখলে মাদাম টের পেয়ে যেতে পারেন। মৃদু তুষার বৃষ্টি আর হাওয়ার কারণে মোমের ওপর ছাতা রেখেছে। সন্তর্পণে জানালার একপাশে দাঁড়ায়। অনেকক্ষণ হাঁটার কারণে হাঁপ ধরে গেছে। একটু জিরিয়ে নিল। খেয়াল হলো এই তুষারপাতে জানালায় বরফের আস্তরণ পড়েছে। তাতে রসুন ঘষা নিতান্তই বোকামির কাজ। হঠাৎ আকাশের মেঘ কেটে যায়। আকাশে রাজত্ব তখন পূর্ণ চাঁদের। মোমের আলোর এখন আর দরকার নেই, তবুও আলোটা নিভালো না। রসুন পকেট থেকে বের করতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে গেল। সাদা জিনিস সাদা বরফে মিশে গেল যেন। ভালো করে খুঁজতেই পেয়ে গেল। ওই তো খানিক দূরে পড়ে আছে। ওদিকে পা বাড়াতেই আচমকা দমকা হাওয়া বইতে শুরু করে, সাথে তুষার বৃষ্টি। মুহূর্তেই সামনেটা ঝাপসা হয়ে যায়। আবহাওয়া এই হঠাৎ পরিবর্তন ভালো লক্ষণ না। তাড়াতাড়ি দেওয়াল ঘেঁষে দাঁড়ায় ইসাবেলা। বুক দুরু দুরু করছে। ছাতা আর মোমের চিহ্ন পর্যন্ত নেই সেখানে। আগের ইসাবেলা হলে হয়তো ভয়ে জীবন বাঁচাতে দৌড়ে পালাতো, কিন্তু এই ইসাবেলা পালায় না। পকেট হাতড়াই হতাশ হয়। রসুন খুঁজছো? প্রকৃতি নিমেষেই শান্ত রূপ নিল। ইসাবেলা মোটেও চমকায় না কণ্ঠস্বরটি শুনে, বরং কঠিন হয়ে ওঠে মুখ। জ্বলন্ত চোখে চাইল নিকোলাসের দিকে। নিরাপদ দূরত্বে দেওয়ালে এক পাশ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নিকোলাস। ঠোঁটের পাশ দিয়ে তখনও ভিক্টোরিজার তাজা রক্তের কিছুটা লেগে আছে। ইসাবেলার প্রথিত দৃষ্টি অনুসরণ করে ঠোঁটের কোণাতে আঙ্গুল ঘষে রক্তটা তুলে সেই আঙ্গুল মুখে পুরে নিল। মেরে ফেললেন ওকেও? কেন, কষ্ট পেলে? ইসাবেলার বড় ইচ্ছে করলো নিকোলাসের ঠোঁটের পৈশাচিক হাসিটা চিরতরে মুছে ফেলতে। পিশাচ আবার মানুষের কষ্ট নিয়ে ভাবতে শুরু করলো কবে থেকে? নিকোলাসের হাসি ম্লান হয়ে গেল, কিন্তু তা একেবারে হারালো না। মানুষের না, তোমার কষ্ট নিয়ে এই পিশাচ আজকাল ভাবে। ইসাবেলা ঢোক গিলল। ওর চোখের পলক পড়ল না। নিকোলাসের এই কথার ভারে কোনো রসিকতার রেশ নেই। দৃষ্টিতে সেই তাপ। ইসাবেলা কিছুক্ষণ যেন খেই হারিয়ে ফেলল। নিকোলাসের খুব ইচ্ছে করলো নিকটে গিয়ে ওর মুখটা আঁচলা ভরে তুলে ওর শ্বাস প্রশ্বাসের উষ্ণতার আবেশে আবেশিত হতে। এগোতে গিয়ে থেমে যায় ওর গলার রোজারি দেখে। গম্ভীর গলায় আঙ্গুল ইসাবেলার গলার দিকে তুলে বলল, ওটা খুলে ফেলো, কথা আছে তোমার সাথে। না, যা বলার ওখানে দাঁড়িয়েই বলুন। না, আমাকে তোমার বিশ্বাস নেই? না। নিকোলাসের মুখটা বিমর্ষ হয়ে ওঠে। সেটা আজ আর ঢাকার ছল করে না। দেখুক ইসাবেলা, দেখুক ওর না কতটা আঘাত করেছে নিকোলাসকে। এই দেখানোকে যদি দুর্বলতা বলে তাহলে ও দুর্বল। এই মানবীর প্রতি নিকোলাস দুর্বল। ইদানিং বেনেসের বাড়িতে নিয়মিত আসা যাওয়া চলছে নিকোলাসের।
বাড়ির সকলের ধারণা ভিক্টোরিসার নতুন প্রেমিক সে। বেনাসের এতে অবশ্য আপত্তি নেই। স্থানীয় জার্মান এক উচ্চপদস্থ কর্মকর্তার সূত্রে নিকোলাসের সাথে পরিচয়। জার্মানদের মিত্র এবং ধনী বণিক হওয়াতে বেনাসের বাড়িতে নিকোলাসের বেশ খাতির। ভিক্টোরিসার সাথে যদি কোনোভাবে নিকোলাসের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায় তাহলে খুশিই হন বেনাস এবং তার স্ত্রী। মেয়েকে তারা উৎসাহ দিয়েছেন নিকোলাসের সাথে সম্পর্ক পাকাপোক্ত করতে। ভিক্টোরিসা অত দূর পর্যন্ত ভাবেনি, আপাতত ভাবতেও চায় না। ওর পছন্দের পুরুষের মতো নয় ঠিক নিকোলাস, একদম জেন্টেলম্যান টাইপ। অন্য পুরুষদের মতো ওর মধ্যে দেহ ক্ষুধা নেই, প্রেমিক প্রেমিক ভাব আছে। দেহের চেয়ে মনকে গুরুত্ব দেয়। প্রথম রাতে তেমন কিছু হয়নি ওদের মধ্যে, নেশায় বুঁদ হয়েছিল, কিছু মনেও করতে পারছে না। নিকোলাসকে দেখে ও আকৃষ্ট হয়েছে, দিনে দিনে বেড়েই যাচ্ছে সেই আকর্ষণ। নিকোলাসের হাসি, ওর চাহনি এবং ওর সুঠাম দেহ গঠন ভিক্টোরিসাকে লোলুপ করে তুলছে। প্রবল হচ্ছে কাছে পাবার তীব্র আকাঙ্ক্ষা। নিকোলাসকে পাশে পেয়েও আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। দিনগুলো কিভাবে যে কাটছে ওই জানে। অধীরভাবে অপেক্ষা করতে শারীরিক সুচিতার। ততদিন নিকোলাস যেভাবে চাইছে সেভাবেই চলুক। এসব কারণে ওর ধারণাও বুঝি কামবাইগ্রস্ত স্ত্রীলোকে পরিণত হচ্ছে, কিংবা এতদিন তাই ছিল। নিকোলাসের কারণে এখন উপলব্ধি করতে পারছে সমস্যাটা। মিস, আপনার গলায় এই কিসের ক্ষত? জুজানির প্রশ্নে সচকিত হয় ভিক্টোরিসা। আয়নার দিকে ঝুঁকে গলার ক্ষতে হাত বুলিয়ে নিল। ক্ষতটাও তাজা, কিন্তু কিভাবে এর সৃষ্টি ভিক্টোরিসা ভেবে পেল না। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে একদৃষ্টিতে চেয়ে রইল। মুখে হাত বুলিয়ে বলল, আমার ত্বকটা কেমন সাদাটে হয়ে গেছে, তাই না রে? আমার কি কোনো কঠিন রোগ হলো রে অ্যানি? গলার স্বর কেঁপে ওঠে ভিক্টোরিসার। মৃত্যু এখনই চাই না। কত আনন্দ এই সংসারে, এত আনন্দ ফেলে মৃত্যু পুরীতে যেতে রাজি না। অনেকদিন বাঁচার স্বাদ ওর। মনিব কন্যার চিন্তা দূর করতে জুজানি বলল, কি যে বলেন না মিস, রাগ টোক কিছু না। আজকাল যে ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে এমন হয়, এ স্বাভাবিক। আর এই গলার ক্ষত? বোধহয় কোথাও আঘাত টাঘাত পেয়েছিলেন। আমার তো মনে পড়ছে না। আঘাতটা হয়তো বেখেয়ালেই লেগেছে। ছাড়ুন তো এসব গম্ভীর কথাবার্তা। ওই যুবকের কথা বলুন। আজ ও কি আসবেন তিনি? কি জানি, কিছু তো বলেনি। নিজের ফ্যাকাশে ত্বক আর ক্ষতের কারণ এখনো অনুসন্ধান করছে মনে মনে। জুজানি মিসের চুল খোপা করে সরে দাঁড়ায় এক কোণে। আমার মন বলছে তিনি আজও আসবেন। আপনার রূপের আকর্ষণই তাকে টেনে নিয়ে আসবে এ বাড়িতে, আপনার রুমে। শেষটা রসাত্মক সুরে বলল জুজানি। নিজের রূপ নিয়ে গর্ব করে ভিক্টোরিসা। জুজানির মতোই বিশ্বাস এই রূপের মোহেই নিকোলাস আছে। কে জানে এই রূপের দাসত্ব করতেও চাইবে একদিন। বাইরে গাড়ির হর্নে জুজানি দৌড়ে জানালার কাছে যায়। নিকোলাস গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। জুজানি উত্তেজিত হয়ে ফিরে তাকালো ভিক্টোরিসার দিকে। নাম নিতে না নিতেই আপনার প্রেমিক হাজির মিস। ভিক্টোরিসা থুতনি উঁচু করে আয়নায় নিজেকে দেখে মুচকি হাসলো। তারপর উঠে দাঁড়িয়ে বলল, চল নিচে যাই। নিকোলাস সোজা বাড়ির ভেতর ঢুকলো। একজন চাকর অভ্যর্থনার সহিত হল ঘরে বসতে দেয়। একটু পরেই সিঁড়িতে হিলের শব্দ শুনে উঠে এগিয়ে গেল নিকোলাস। ভিক্টোরিসা কাছাকাছি আসতেই ওর ডান হাতের করপুটে চুম্বন করে বলল, তুমি আমাকে অনিয়ন্ত্রিত পুরুষ করে ছেড়েছ রিজা। নিজেকে আজকাল বসে আনতে পারছি না। ঘুরে ফিরে তোমার দ্বার গৃহে, তোমার কাছেই ফিরে আসতে হচ্ছে। অনুযোগ করছো? ভিক্টোরিসা হাতটা ছাড়িয়ে নিয়ে পাশ কেটে হল ঘরে গেল। জুজানি নত মাথায় অনুসরণ করে। নিকোলাস ঘুরে বলল, মোটেও না, আমার হৃদয়ের অবস্থা ব্যক্ত করছি মাত্র।
ভিক্টোরিজা সদম্ভে বসলো হলঘরের সোফাতে। যোজানি পেছনে দাঁড়িয়ে। ভিক্টোরিজা বলল, তোমার ভয় হয় না? নিকোলাস মুখোমুখির সোফাটাতে বসে মোহাচ্ছন্ন প্রেমিকের ন্যায় হেসে বলল, হৃদয়ের অবস্থা অকপটে ব্যক্ত করতে। হ্যাঁ। নিকোলাস উঠে এসে ভিক্টোরিজার কাছে বসলো। ভীষণ ভয় হয়, পাছে তুমি আমাকে প্রত্যাখ্যান করো, আমার হৃদয় ভেঙে দাও। ভিক্টোরিজা সম্মোহিত হয়ে যায়। নিকোলাস ঝুঁকে আসতেই চোখ বন্ধ করে ঠোঁট আলগা করে, কিন্তু উষ্ণতা পায় না। কানে আসে কর্কশ কাশির শব্দ। চোখ খুলে দেখলো নিকোলাস কাশছে। কি হলো? পানি, পানি। কোনো মতে বলল নিকোলাস। হলঘরের ডাইনিং এ পানি ছিল। যোজানি এনে দিতে বলল। ঠান্ডা পানিতে আমার অ্যালার্জি, একটু গরম পানির সাথে মধু মিশিয়ে আনলে গলাটা আরাম পেত। ভিক্টোরিজা যোজানিকে বলল। যা ইসাবেলকে গিয়ে বল। যোজানি গরম পানি নিয়ে ফিরে এসে বলল, রান্নাঘরের মধু শেষ। ইজাবেল ভাড়ার ঘরে মধু আনতে গেছে। ভিক্টোরিজা রেগে কিছু বলতে যাচ্ছিল, নিকোলাস থামিয়ে দিয়ে বলল, আপাতত তাহলে পানিটুকুই দাও। সামান্য একটু পানি মুখে দিতেই কাশি কমে গেল। গ্লাসটা জুজানির হাতে দিয়ে হঠাৎ কপাল কুঁচকে বলল। শিট। ভিক্টোরিজা ভ্রু কুঁচকাতেই নিকোলাস বলল, মাফ করো রিজা, আমাকে এক্ষুনি যেতে হবে, জরুরি একটা কাজ ভুলে ফেলে এসেছি। এই তো এলে। আমি কথা দিচ্ছি আবার আসবো, আসতে যে হবেই, তোমাকে না দেখে যে থাকতে পারি না। ভিক্টোরিজার চুল কানের পাশে গুজে গালে আলতো চুমু দিয়ে বলল নিকোলাস। লাজে লাল হয়ে ওঠে ভিক্টোরিজা। যে মেয়ে বিছানার চাদর পরিবর্তনের মতো পুরুষ পরিবর্তন করে, তার কাছে এই লজ্জা বেজায় বেমানান। যোজানি অবাক হয়ে দেখল, নিকোলাসের ঠোঁটে তখন কপট হাসি। এই মেয়েকে না মারার সিদ্ধান্ত নিয়ে ভুল করেনি ও। তাছাড়া না মেরে যদি প্রয়োজন মেটে, তবে মারাটা অনর্থক। অনর্থক কাজ পছন্দ নয় নিকোলাসের। ভাড়ার ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। রেডির তেলে টিমটিমে আলোতে সামনেটা দেখলো। স্তূপের পর স্তূপ, বস্তা, পলিথিনে মোড়া তৈজসপত্র, শস্য ভর্তি কাঠের বড় বাক্সে ভরা ভাড়ার ঘর। এত জিনিসের মধ্যে মধুর পাত্র খুঁজে বের করা ঘাসের মধ্যে সুই খোঁজার মতো ব্যাপার। যোজানিকে এত করে বলল, ওর জানা নেই মধু কোথায়। মেয়েটা একটাই জবাব দিল বারবার, গেলেই পাবে, গেলেই পাবে। পায়ের কাছে দিয়ে কতগুলো ইঁদুর দৌড়ে যেতেই লাফিয়ে উঠল ইসাবেলা। বাতিটা নিভু নিভু করেও চলে রইল। রাগ হচ্ছে খুব। দাঁতে দাঁত চেপে বিদ্রুপের সুরে বিড়বিড় করে বলল, এত কষ্ট কেন করছি? দ্য গ্রেট পিশাচ নিকোলাসের কাশি হচ্ছে, মিস ভিক্টোরিজা প্রিয়তমের কষ্ট দেখতে পারছে না। তার প্রিয়তমের জন্য মধু দরকার, মধু না বিষ দিব। নিষ্ঠুর পাষাণ। নিস্তব্ধ বদ্ধ ঘরে দ্বিতীয় গলার স্বর শোনা মাত্রই চমকে ওঠে ইসাবেলা। তারপর যখন বুঝতে পারে গলাটা নিকোলাসের, রাগে মুখ শক্ত করে ঘুরে দাঁড়ায়। শব্দ দুটো আপনার মুখে মানালো না। আমি পিশাচ বলে? নিকোলাস বিদ্রুপ করলো যেন। ইসাবেলা সে কথার জবাব না দিয়ে চলে যাচ্ছিল। নিকোলাস পিছু নিল, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে। এই মেয়েকে এতবার অনুরোধ করা সত্ত্বেও গলার রোজারি খোলেনি। ইসাবেলার বিশ্বাস অর্জনের জন্য ভিক্টোরিজার বাড়িতে অসময়েও আসছে। ভিক্টোরিজাকে না মারার এটাও একটা কারণ। বেলা, ইসাবেলা নিরুত্তর। বেলা। কি? ঘুরলো ইসাবেলা। সামান্য গলা চড়ে গেল এবার। নিকোলাস শান্ত গলায় বলল, কতবার অনুরোধ করছি, ওটা খুলে ফেলো প্লিজ। আমিও কতবার একই জবাব দিচ্ছি এবং দেব। না না না। এত জেদি কেন তুমি? আপনি এত বেহায়া কেন? বেহায়া? হ্যাঁ, বেহায়া। একটু আগে ভিক্টোরিজার সাথে মাখামাখি করে এসে এখন আবার আমাকে পটানোর চেষ্টা করছেন। কত বড় নীচ আপনি জানেন? মন তো চাচ্ছে ক্রুশটা আপনার হৃদয় বরাবর বিদ্ধ করি। আচ্ছা, হৃদয় আছে তো আপনার? ও, আমি তো ভুলেই গিয়েছি, হৃদয় আছে আপনার, কিন্তু মিথ্যের আবরণে আবৃত। একটু আগে হৃদয়ের মিথ্যা আবেগ অনুভূতি ব্যক্ত করে এসেছেন মেয়েটাকে। প্রতারক কোথাকার।
নিকোলাস ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ওর দিকে। তারপর ক্রমেই ঠোঁট প্রশস্ত হলো দুপাশে। জেলাস? এটাকে জেলাসি বলে না, তিরস্কার বলে। ইসাবেলা প্রতিবাদ করে। নিকোলাস হাসি চাপার চেষ্টা করে করে মাথা নাড়িয়ে বলে, তুমি যদি দিনকে রাত বলো, এখন আমি সেটাও মেনে নেব বেলা। ইসাবেলার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। নিকোলাস কেন উঠে পড়ে লেগেছে ওর পিছনে? কি এমন কথা যা দূর থেকে বলতে পারছে না? ইসাবেলা যে ওর কাছে যেতে ভয় পায়, না মৃত্যুর ভয় নেই, নিকোলাসকে ভালোবেসে ফেলার ভয়ে ভীত ও। এমনিতেই মন বড্ড দুর্বল হয়ে আছে। জীবনটা ইতিমধ্যে কমপ্লিকেশনে ভরপুর, আর কমপ্লিকেশন চাচ্ছে না। নিকোলাসকে ভালোবাসতে চাচ্ছে না ও। এ যে পাপ, অবৈধ। একজন মানুষ পিশাচকে ভালোবাসতে পারে না। বিরক্ত প্রকাশ করে নাক মুখ কুঁচকে ফেলল। তারপর রাগত গলায় বলে, আই হেট ইউ। আমি জানি। ইসাবেলার মুখ বদলে যায়। দরজার দিকে ঘুরে দ্রুত পায়ে বেরিয়ে আসে। নিকোলাসের ধৈর্যের বাঁধ ভাঙল। অনেক হয়েছে অনুরোধ, ইসাবেলাকে কাছে চায়। সে ভাবেই হোক। অন্য মেয়েদের যেভাবে চেয়েছে সেভাবে চাই না ইসাবেলাকে। অঞ্জলি পুটে ওর মুখশ্রী তুলে চোখে চোখ রেখে ওকে পড়তে চায়। দুই বাহুতে জড়িয়ে ধরে সময় ভুলতে চায়। হাতে হাত রেখে হাঁটতে চায় বহু পথ। ওর কাঁধে মুখ লুকিয়ে চুলের ঘ্রাণে মাতোয়ারা হয়ে ওর ভেতর নিজেকে হারাতে চায়। বেলা? ভাড়ার ঘরের সামনের অন্ধকারে দাঁড়িয়ে দুজন। ইসাবেলা না ঘুরেই বলল, আমার জবাব কোনো দিন বদলাবে না নিকোলাস। এখনই বদলাবে। ইসাবেলার পা আবার থামলো। নিকোলাস বলল, যখন মাদভেই এবং ওর মায়ের জীবনে বিপদ ঘনিয়ে আসবে। বিপদ? ঠিক বিপদ নয়, মৃত্যুর যে ছায়া থেকে ওদের বাঁচিয়েছ, তাই যখন ফিরে আসবে তখন। নিকোলাসের কথা শেষ হওয়ার আগেই ইসাবেলা ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, খবরদার নিকোলাস, ওদের ক্ষতির চিন্তা করলে আমি আপনাকে শেষ করে ফেলবো। নিকোলাসের কপালে রগ দপদপ করে। মনে মনে ভাবে, এত আপন ওই মাধবেই তোমার? ওর জন্য আমাকে মারতে চাও? কিন্তু গলার স্বর শান্ত রেখে বলে, সে তোমার সাধ্যের বাইরে। আজ রাতটা সময় দিলাম, আগামীকাল যখন আসবো তোমার গলার ওই জিনিস থাকবে না। আর যদি এই কথা অমান্য করেছো বেলা, আমাকে তুমি ভালো করেই চেনো। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না নিকোলাস। পরাজিত মুখে সামনের আবছায়াতে চেয়ে রইল ইসাবেলা। ঠোঁট ঈষৎ কেঁপে উঠল। অস্ফুটে ভৎসনার সুরে বলল, পিশাচ, পিশাচ। বারের ভিআইপি রুমে বসে আছে ড্যামিয়ান, হাতে সিগার আর সামনে ভদকার গ্লাস। কোলে বসা বাদামি চুলো এক তরুণী বার ডান্সার। ড্যামিয়ানের খালি হাত মেয়েটির শরীরের সর্বস্থানে বিচরণ করছে, কিন্তু ওর দৃষ্টি সামনের ব্যক্তি দুজনের দিকে। তাদের কামুক চাহনি মেয়েটির ওপর। ড্যামিয়ান সিগারেট টান দিতেই তরুণী ঠোঁট চেপে সবটা ধোয়া নিজের মুখে নিল। তারপর ঘুরে বসে সামনের ব্যক্তি দুটোর মুখের ওপর ছেড়ে মুচকি হাসে। ওর কোমরে স্থির ড্যামিয়ানের হাতটা শক্ত হয়। ব্যথায় উহ করে উঠল তরুণী। বিহেভ। সতর্ক করলো ড্যামিয়ান। তরুণীর মুখটা মলিন হলো। কোমরে ভীষণ ব্যথা দেওয়ায় অভিমান করে। কোল ছেড়ে উঠতে গেলে বাধা দেয় ড্যামিয়ান। বাজখাই গলায় বলল, রাগ করেছ কেন? ইউ ওয়ান্ট তিশাম? তরুণীর গলা চেপে ধরে এক হাতে। ভয়ে মুখের রং উড়ে যায় মেয়েটার। ও ড্যামিয়ানকে চেনে প্রায় এক সপ্তাহ হলো। অর্থবান বলে ড্যামিয়ানের সঙ্গী হওয়ার প্রস্তাবে এক কথায় রাজি হয়েছে। দেখতেও সে সুদর্শন, কিন্তু কয়েকদিন যেতেই এই সুন্দরের আড়ালের আসল রূপটাও দেখতে পায়। লোকটা বিকৃত মানসিকতার। সবকিছু বড় অদ্ভুত। ওর কিছু কাজে মেয়েটা ইদানিং ভয় পেতে শুরু করেছে। এই যে এখন যেভাবে তাকিয়ে কথা বলছে তা রীতিমতো ভীতির সৃষ্টি করে। সরি স্যার, আই এম সরি। মেয়েটা ক্ষমা চায়। ড্যামিয়ান মেয়েটার ক্ষমা প্রার্থনা এড়িয়ে সামনে বসা ব্যক্তি দুজনকে আদেশ করে, বের হয় এখান থেকে এক্ষুনি। ব্যক্তি দুজন ভীত মুখে বেরিয়ে যায়। ড্যামিয়ান তরুণীর গলায় চাপ বাড়িয়ে বিকৃত গলায় বলল, ওদেরকে দেখে তোর ভিতরে বেশ্যাটা জেগে উঠেছে, হ্যাঁ? স্যার, তরুণীর গলার স্বর রুদ্ধ হয়ে এলো ড্যামিয়ানের হাতের চাপে। ড্যামিয়ানের মায়া হয় না, চোখ দুটো নির্মম হিংস্র। তরুণীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে আদেশ করে,
হাঁটুর উপরে বসো কুক্কুরি। তরুণী তাড়াতাড়ি হাঁটুর ওপর বসে ফুপাতে লাগলো। ড্যামিয়ান বেল্ট খুলে ওর গলায় বাঁধে। শেষ অংশ টানতেই তরুণীর শ্বাস রোধ হয়ে এলো যেন। মুখ হাঁ করলো কথা বলার জন্য। ড্যামিয়ান 2 আঙ্গুল মুখে ঢুকিয়ে দেওয়ায় কথাগুলো কেবল গোঙানির মতো শোনায়। হামাগুড়ি দে। তরুণী ইতস্তত করে সামান্য। ড্যামিয়ান বেল্টের শেষ অংশে ফের টান দিতেই তরুণীর গলার বাঁধনে চাপ পড়ে। হামাগুড়ি দিতে বাধ্য হয়। ওর 2 চোখ ফেটে জল পড়ছে এই লাঞ্ছনায়, কিন্তু ভয় পায় প্রতিবাদ করতে। যতক্ষণ না বলবো এভাবেই থাকবে, কোনো কথা হবে না, না কোনো লড়াচড়া, বুঝতে পেরেছিস? মাথা নাড়িয়ে সম্মতি জানায় তরুণী। মেয়েটি যেন মানুষ নয়, পালিত প্রভুভক্ত কুকুর ড্যামিয়ানের কাছে, যার নিয়ন্ত্রণ এখন ওর হাতে। কিছুক্ষণ পর বাড়ির ভিআইপি রুমের দরজায় নক পড়ে। বিরক্ত হয় ড্যামিয়ান। কে? আমি। পরিচিত কণ্ঠস্বর শুনতেই মুখের ওপর থেকে বিরক্ত মুছে গেল। ভিতরে এসো। আগন্তুক ভেতরে ঢুকতে ঢুকতে উচ্ছ্বসিত হওয়ার ভান ধরে বলল। পার্টনার। আগন্তুক ফ্লোরে হামাগুড়ি দেওয়া মেয়েটিকে দেখে মুচকি হাসলো। তারপর তাচ্ছিল্যের সাথে বলল, আমরা পার্টনার নয় আর না হব। ড্যামিয়ান সামনের কাউচে বসতেই ইশারা করে বলল, তুমি মানো আর না মানো, আমি তোমাকে পার্টনারই ভাবি। পার্টনার, এই যে আমরা একে অপরের প্রয়োজনে পরস্পরকে সহযোগিতা করছি, এটা তো পার্টনারই করে, তাই না? তাছাড়া আমাদের দুজনের শত্রু তো ওই একজনই। দুজনের গন্তব্য যখন এক পথে, তখন পার্টনার হতে দোষ কোথায়? আগন্তুক চুপ করে রইলেন, হামাগুড়ি দেওয়া তরুণীর পশ্চাৎ আগন্তুকের দিকে। আগন্তুকের দৃষ্টি বারবার ওই দিকে চায়। ড্যামিয়ান মুচকি হেসে বলল, দেখার জিনিস দেখতে এত সংকোচ করছে কেন পার্টনার? আগন্তুক বিব্রত বোধ করে। ড্যামিয়ানের কথা অগ্রাহ্য করে বলে, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? আমাকে? এমন কিভাবে? ইসাবেলাকে পেতে সাহায্য করব। ড্যামিয়ান হাসলো। আগন্তুক ভুরু কুচকায়। ড্যামিয়ান ভদকা গলায় ঢেলে বলল, যা আমার তা আমি সময় হলে হাসিল করে নেব পার্টনার। তোমাকে তার জন্য কষ্ট করতে হবে না। আগন্তুক বলল, এটা আগে হলে পারতে, কিন্তু এখন আর পারবে না। নিকোলাস সর্বক্ষণ ওর সাথে ছায়া হয়ে থাকে। আমার তো মনে হয় ওর প্রেমে পড়েছে। ওই মেয়ের জন্য পুরো পিসাস কমিউনিটিকে হুমকি দিয়েছে, ভেঙেছে এত বছরের নিয়ম। এখন কারো সাহস নেই ওই মেয়েকে ছোঁয়ার। পিশাচ আর প্রেম, ইন্টারেস্টিং তো। আমার না বোর লাগছিল এতদিন পার্টনার, এখন এক্সাইটেড ফিল হচ্ছে। একটি ফুলে 2 জন দাবিদার। ওয়াও, দারুণ জমবে এবার খেলা। প্রতিদ্বন্দ্বী যখন নিকোলাস উইলিয়াম, এখন তো গেমস টোটালি জমে যাবে। আগন্তুক ভেবে এসেছিল ড্যামিয়ানকে ভয় পাইয়ে রাগিয়ে কার্য উদ্ধার করবে, কিন্তু হচ্ছে উল্টো। এই ড্যামিয়ান যে একটা অপ্রকৃতস্থ ভুলেই গিয়েছিল আগন্তুক। অপ্রকৃতস্থেরা ভয় পায় না, বরং ভয় পাইয়ে ছাড়ে। আগন্তুকের হতাশ মুখে চেয়ে ক্রূর হাসলো ড্যামিয়ান। বলল, চিন্তা করো না পার্টনার, তোমাকে আমি সাহায্য করব। আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। শব্দ করে হাসলো ড্যামিয়ান। মিথ্যা বলো না পার্টনার, আমি তুমি দুজনেই জানি আমরা স্বার্থ ছাড়া কাজ করি না। এখন স্বীকার করো, একে অপরের পার্টনার হবে কি না। আগন্তুক ভেবে বলল। ঠিক আছে, কিন্তু ড্যামিয়ান থামিয়ে দিয়ে বলল, কিন্তু আমার একটি শর্ত আছে। তোমার সাহায্য আমার লাগছে না, কিন্তু আমার সাহায্য ছাড়া তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এত বড় উপকার করে দিব, বিনিময়ে কিছু দিবে না পার্টনারকে? ড্যামিয়ান বেল্টের শেষ অংশ টেনে তরুণীকে 2 পায়ের মাঝে আনে। আগন্তুক বলল, বিনিময়? হ্যাঁ। ড্যামিয়ান প্যান্টের চেইন খুলে তরুণীর মাথায় পেছনে হাত রেখে ওর মুখটা কোলের ওপর চেপে ধরে। আগন্তুক চোখ সরিয়ে নেয়। মেয়েটির চাপা গোঙানি উপেক্ষা করে প্রশ্ন করে, কি চাও? নোবালি।
বাহাতে ডানগালের কাটা দাগটাতে হাত বুলিয়ে বলল ড্যামিয়ান। আগন্তুকের শান্ত চোখ মুহূর্তেই জ্বলে উঠল। কখনো না। তাহলে তোমার স্বপ্ন ভুলে যাও। ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, ফিরে পাবে না হারিয়ে যাওয়া সেই সম্মান। আমি জানি তোমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে পার্টনার। আমি জানি প্রতিনিয়ত কতটা কষ্টে কাটছে তোমার দিন। আমি এও জানি তুমি ওই ডাইনির জন্য তোমার স্বপ্ন ভঙ্গ হতে দেবে না। আগন্তুক চুপ করে রইল। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে। তরুণীকে ঠেলে ফেলে দিয়ে দাঁড়িয়ে প্যান্টের চেইন আটকে হাত বাড়ায়। পার্টনার, আগন্তুক হাতটার দিকে চেয়ে নাক কুচকায়। ড্যামিয়ান প্যান্টে হাত মুছে পুনরায় হাত বাড়াতে হ্যান্ডশেক করে জবাব দেয়। পার্টনার। ঝিম ধরা একটা রাত, আকাশটা মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে মেঘের ফাঁকে উকি ঝুঁকে দিচ্ছে অনুজ্জ্বল চাঁদ। ইসাবেলা রাশভারী মুখে দাঁড়িয়ে আছে বেনাসের বাড়ির পেছনের বাগানে। রাতের বেলা এদিকে ছিছি পোকার ডাকে স্বর গরম থাকে। আজ একেবারে ভুতুরে নিস্তব্ধতা। কনকনে ঠান্ডায় কাঁপছে ও। ইসাবেলা মুখ তুলল সামনে। নিকোলাস এক হাত দূরত্বে দাঁড়িয়ে। ইসাবেলা শ্বাসনালী ভেদ করে দেহের অভ্যন্তরে ছড়িয়ে যায় সোদা মাটির গন্ধ। হৃদস্পন্দনের গতির তীব্রতায় শ্বাস ভারী হয়। নিকোলাস এগোতেই ও বিড়বিড় করে। ঈশ্বর, কোনো কিছুতেই আজ আর দূরত্ব তৈরি করতে পারে না নিকোলাসের থেকে। ওর ঠান্ডায় জমে যাওয়া গালের দুপাশে হাত রাখে নিকোলাস। ইসাবেলা তবুও চোখ তুলে তাকায় না। বিড়বিড়ানি আরো বাড়ে। ঈশ্বর। নিকোলাস ওর গাল দুটো দুহাতে হালকা ঘষে বলে, ঠান্ডায় জমে গেছো দেখছি। ইসাবেলা তখনও একইভাবে আছে। নিকোলাস হাঁপ ছেড়ে ওর কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে লাগলো। ওর স্কার্ফে ঢাকা মাথার উপর চুমু দিয়ে চুপ করে চেয়ে রইল সামনের অন্ধকারে। আজ অন্ধকারটাও কত সুন্দর লাগছে। ইসাবেলার বিড়বিড়ানি শুনে মুচকি হাসতে লাগলো। দুজনে এভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। ইসাবেলার বিড়বিড় শব্দ এক সময় থেমে যায়। নিকোলাস ইসাবেলার মুখটা দেখলো। ঘুমিয়ে পড়েছে ও। ইসাবেলার গালটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, আমি কখনো সৃষ্টিকর্তার প্রশংসা করিনি, কিন্তু আজ বলতেই হচ্ছে, মনোহরা তার সৃষ্টি। মনোহরা তুমি বেলা। ইসাবেলার কপালে চুম্বন দিয়ে আস্তে করে কোলে তুলে নিল। তারপর হাওয়ার বেগে ছুটে গেল সামনে। মিনিট খানিক পরে এসে থামে একটি কাঠের বাড়ির সদরে। দেখলে অনুমেয় বাড়িটি পাহাড়ের উপরে উপস্থিত। হিম বাতাসে দুলছে পায়ের নিচের সবুজ ঘাস। নিকোলাস দরজা খুলে ভেতরে ঢোকে। ঘরের মাঝে বেশ বড় একটি খাট, উঁচু গদির বিছানা, তার উপর শুইয়ে দিল ইসাবেলাকে। শীতে কুকড়ে যায় ওর শরীর। নিকোলাস মোটা কম্বল টেনে দিল গলা অবধি। গাল ছুঁয়ে দেখলো এখনো বেশ ঠান্ডা। সামনের ফায়ার প্লেসটা জ্বালিয়ে এসে ইসাবেলার শিয়রের পাশে বসলো। বিছানায় থুতনি রেখে বিমুগ্ধ নয়নে চেয়ে রইল। ইসাবেলা পাশ ফিরে শুতেই নিকোলাস আবার একইভাবে বসলো সেদিকে। রাত গভীর হয়, কিন্তু নিকোলাসের পলক পড়ে না। সামনের জানালার অন্ধকারে এক পলক চেয়ে বলে, আজ রাত না ফুরাক, এমনই থাক, এমনই থাক। আমি দেখি তোমায়। তুমি তুমি নও, তুমি যেন মৃত্যুর অমানিসায় জীবনের গান। আমার আধারে আলোর স্ফুরণ, মৃত সঞ্জীবনী তুমি, আমার মৃত সঞ্জীবনী। বনমোরগের ডাকে ঘুম ভাঙলো ইসাবেলার। ঘুমে ভারী চোখের পাতা। টের পেল পাশ থেকে কেউ জড়িয়ে ধরে আছে। মাদাম আর ও পাশাপাশি ঘুমায়, কিন্তু মাঝখানে যথেষ্ট জায়গা রেখে। ইসাবেলা গা ঘেঁষাঘেঁষি করে ঘুমাতে অস্বস্তি বোধ করে। মাদাম কি আর জড়িয়ে ধরেছে ঘুমের ঘোরে? আগে এমন তো হয়নি। একটু নড়ে চড়ে উঠল। হঠাৎ মনে পড়ল রাতের কথা। শেষবার ও নিকোলাসের সাথে ছিল। তবে কি? চকিতে তাকালো। দৃষ্টি স্থির হয় ওর পেটের উপরের পুরুষালী লোমশ হাতটার দিকে। ওর সমস্ত শরীর হিম হয়ে এলো। নিঃশ্বাস ফেলছে খুব আস্তে। মাথাটা ধীরে ধীরে ঘুরিয়ে পাশের ব্যক্তিটির মুখ দেখার চেষ্টা করলো। বাইরে কুয়াশা কাটেনি। ঘরের ভেতর আলসে অন্ধকার। জানালা বরাবরের মতো পর্দায় ঢাকা।
পাশে শায়িত ব্যক্তিটির মুখ স্পষ্ট দেখতে না পেলেও ও নিশ্চিত ব্যক্তিটি নিকোলাস। এতক্ষণে সোদা মাটির গন্ধটাও পেল। ইসাবেলার ভীষণ অস্বস্তি হচ্ছে। নিকোলাসের হাতটা পেটের উপর থেকে সরাতে গিয়ে অবাক হয়। প্রাণহীন হিমশীতল হাতটা। নিকোলাসের হাতের স্পর্শ এর আগেও বহুবার পেয়েছে। তখন সাধারণ মানুষের মতোই উষ্ণ ছিল, কিন্তু এখনও যেন মৃত। কোথাও শুনেছিল মানুষ মরে গেলে দেহ ঠান্ডা হয়ে যায়। নিকোলাস কি মৃত এখন, ঠিক ওই মানুষগুলোর মতো? নিকোলাস জীবন মৃত কথাটা ভেবে ততটা খারাপ লাগেনি যতটা কেবল মৃত এই কথাটা ভেবে লাগলো। কেন খারাপ লাগলো মৃত ভাবতে? বিছানা ছেড়ে নামলো, তারপর ঘুরে দাঁড়ায় বিছানার দিকে। নিকোলাস ওর দিকে এক পাশ হয়ে শায়িত, ওর মাথার কালো চুল এলোমেলো। ইসাবেলা খেয়াল করে নিকোলাসের চুল বেশ লম্বা হয়েছে আগের তুলনায়। কপাল ছুঁয়ে কতগুলো চুল চোখের ওপর পড়েছে। মোদিত চোখেও কেউ এমন মুগ্ধ করতে পারে? নিজের ভাবনাকে কষে ধমক দিল ইসাবেলা। গলা ছেড়ে দৃষ্টি সরাতে গিয়ে থেমে যায়। নিকোলাসের ঠোঁটের এক পাশ কুঁচকে গেছে, থুতনির তোলটা আরো বেশি চোখে পড়ে। এটাকে কি মুচকি হাসি বলে না? ইসাবেলা যে এতক্ষণ তাকিয়ে আছে সেটা টের পেয়ে অমন দুষ্টু হাসি হাসছে। ওর হাসি ইসাবেলার অঙ্গ জ্বালিয়ে দেয়। ডোন্ট ফ্লাটার ইয়োরসেলফ। আপনার চাইতেও সুদর্শন পুরুষ আমি দেখেছি। ইসাবেলার বিদ্রুপ ভালোভাবে নিল না নিকোলাস। চোয়াল কঠিন হলো। ওর ঠোঁটের দুষ্টু হাসি মুছে দিতে পেরে মনে মনে বিজয়ীর হাসি হাসলো ইসাবেলা। দরজার কাছে গিয়ে মুখ ফিরিয়ে নিকোলাসের রুষ্ট মুখ দেখে মুচকি হেসে বেরিয়ে এলো বাইরে। এই পুরনো কাঠের বাড়ির চারপাশের ঘন বৃক্ষ গুল্মের সারি। বারান্দা পর্যন্ত উঠে এসেছে পরগাছা। রেলিংয়ের এখানে ওখানে বরফ ছড়িয়ে আছে। বারান্দার দরজার মুখের দুপাশে বুনো গাছের পাতা ঢেকে আছে বরফে। সামনের বরফের মাঝে মাঝে সবুজ ঘাসগুলো দেখা যায়। আরো সামনে ঘন কুয়াশা, বাইরে হাড় কাঁপানো ঠান্ডা। ইসাবেলা আরেকটু অপেক্ষা করে। একটু পর সূর্য উঁকি দিতেই পাতলা বরফ ছড়ানো ঘাসের ওপর পা রাখলো। ঘর থেকে বেরোনোর আগে বুটজোড়া পরতে ভোলেনি। বাড়ির এদিক ওদিক ঘুরে হতাশ হয়। বুঝতে পারে নিকোলাস ওকে নিয়ে এসেছে বেনাসের বাড়ি থেকে অনেক দূরে। এখান থেকে একা ফিরে যাওয়া অসম্ভব। সূর্যের তেজ বাড়তেই অদূরের কুয়াশা কেটে সবুজ অরণ্য দৃশ্যমান হয়। ইসাবেলা বাড়িটির সামনে পড়ে থাকা স্যাঁতসেঁতে শুকনো গাছের গুড়ির ওপর বসলো। এখান থেকে পাহাড়ের সামনে এবং নিচটা দেখা যাচ্ছে। পাহাড়ের এত ওপর থেকে নিচটা দেখতে চমৎকার সুন্দর। সাদা আর সবুজে যেন মিতালি গড়েছে। অদূরের নিবিড় অরণ্যের মাঝে শেষ হয়ে গেছে নীল আকাশ। ইসাবেলা আনমনে অনেকক্ষণ বসে রইল সেখানে। এই নির্জনতা, একাকিত্ব হতাশার অন্ধকারে ঠেলে দেয়। সেই হতাশা যার শুরুটা ছিল পিটারের চলে যাওয়ার পর। বসে বসে কত কি ভাবতে লাগলো। সবচেয়ে বেশি ভাবে নিজের দুর্বল মনটাকে নিয়ে। ও আর কাউকে ভালোবাসতে চায় না। নিকোলাসকে তো নয়, ঈশ্বরের দাসী ইসাবেলা। আর নিকোলাস ঈশ্বর দ্রোহী। ওদের মধ্যে যা হবে সব পাপ। নিকোলাস অভিশপ্ত। ইসাবেলা চায় ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট জীবন। নিকোলাসের সঙ্গ ওর জীবন বদলে দিয়েছে। ওর ভেতরের সরলতা, পবিত্রতা খর্ব হয়েছে। মা আন্না মেরিও আজকের ইসাবেলাকে দেখে খুশি হবেন না, দুঃখ পাবেন তার নিষ্পাপ মেয়েটির নির্মমতার কাহিনী শুনলে। মায়ের মলিন মুখ ভেবে বিষণ্ণ হয়। নিকোলাসকে মা আন্না মেরিও কোনোদিন মেনে নেবেন না। নিকোলাস পিটার নয়, নিকোলাস মানুষ নয়, নিকোলাস পিশাচ। চোখ দুটো ভীষণ জ্বলতে লাগলো। পিটার যদি সেদিন ফেরারি না হতো তবে নিকোলাস ওর জীবনে আসতো না। ইসাবেলাকে এই কঠিন সময়ের মুখোমুখি হতে হতো না। আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না পিটার, কোনো দিন না। ইসাবেলার গাল বেয়ে উষ্ণ বাড়িধারা বয়ে গেল। উঠে পাহাড়ের প্রান্তে গিয়ে দাঁড়ায়। এই মুহূর্তে এখান থেকে লাফিয়ে পড়লে জীবনের সকল সংকট দূরীভূত হবে। আন্না মেরিও, পিটার ও নিকোলাস কারো কথা ওকে আর ভাবতে হবে না। মৃত্যু। পিটার চলে যাওয়ার পর এই শব্দটা বহুবার ভাবিয়েছে ওকে। বহুবার মৃত্যুকে চেয়েছে। হৃদয় ভাঙার কষ্টের চাইতে কি মৃত্যুকে বরণ করার কষ্ট বেশি? মৃত্যুর পর আবার বাঁচার সুযোগ থাকলে এই প্রশ্নের জবাব ইসাবেলা খুঁজে নিত। আগাগোড়াই ও ভীতু। সেদিন হৃদয় ভাঙার কষ্ট গলধকরণ করেছিল।
মৃত্যু ভীতি এড়াতে। আজ কি করে নিজের মনকে বাঁচাবে দ্বিতীয়বার প্রেমে পড়া থেকে? কি করে নিকোলাসের সান্নিধ্যে এসে ওর আকর্ষণকে উপেক্ষা করবে? যে ওর মধ্যে থেকে পিটারের প্রতি ভালোবাসা ম্লান করে দিতে পারে, সে সব পারে। ইসাবেলাকে ভালোবাসতে বাধ্যও করতে পারে। না না না, ভালোবাসি না, ভালোবাসবো। ইসাবেলা বেখিয়ালে একেবারে পাহাড়ের শেষ প্রান্তে চলে এলো। আর এক পা এগোলেই খাদে গিয়ে পড়বে। সেই মুহূর্তে সে হুঁশ ওর নেই। মনটা বড় অশান্ত, মস্তিষ্ক অস্থির। বেলা, পিছনে নিকোলাসের আতঙ্কিত গলার স্বরে মৃদু কম্পিত হয় ইসাবেলা। ভাবনার সুতো ছিঁড়ে বেরিয়ে আসে বাস্তবে, কিন্তু এই বাস্তবতা ওকে শান্তি দেয় না। নিকোলাসের উপস্থিতি আরো বেশি বিষণ্ণ করে। পালিয়ে যা নিকোলাস কাছ থেকে, অনেক দূরে পালিয়ে যা। ভেতরের এই আহ্বানে অজান্তে সামনে পা বাড়ায়। পাহাড় থেকে শূন্যে ভাসতে ভয়ে দুচোখ বন্ধ করলো। মৃত্যু, অবশেষে কি মৃত্যু হবে ওর? ডানা মেলা পাখির মতো নিজের দেহের ভার ছেড়ে দেয় শূন্যের ওপর। কিন্তু ওর মন বলছে ও এবারও মরবে না। নিকোলাস ওকে মরতে দেবে না। ঠিক তাই হলো। কোমরে নিকোলাসের বাহু বন্ধন টের পাচ্ছে ও। দুহাতে শক্ত করে নিকোলাসের বুকের কাপড় মুঠোবন্দি করেছে। এর আগে গজগজ করছে নিকোলাস। নিরাপদ স্থানে আসতেই চোখ মেলল ইসাবেলা। নিকোলাসের নীল চোখ জোড়া রাগে রক্তবর্ণ হয়েছে। কেন এমন করলে বেলা? আপনার কাছ থেকে দূরে যেতে। আনত মুখে আস্তে আস্তে বলল ইসাবেলা। কিছুক্ষণ কথা বলতেই ভুলে গেল নিকোলাস। তারপর আচমকা ওর চোয়াল চেপে ধরে বলল, কি ভেবেছিলে মৃত্যু আমাদের মাঝে দূরত্ব তৈরি করবে? করবে না? চোয়ালের ব্যথা গিলে পাল্টা প্রশ্ন ছুড়ে ইসাবেলা। নিকোলাস কাষ্ঠ হাসল। নির্বোধ বেলা। ইসাবেলা প্রতিবাদ করার আগেই নিকোলাস ওকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ভয়ে চিৎকার করে ওঠে ইসাবেলা। নিকোলাস ওর হাত ধরে ফেললো সাথে সাথে। শূন্যে ঝুলছে ইসাবেলা। নিচে গভীর খাদ, পড়লে মৃত্যু অবধারিত। হাত ছেড়ে দিব? নির্লিপ্ত গলায় বলল নিকোলাস। ইসাবেলা কেঁদে দেয় শব্দ করে। না প্লিজ। কাঁদছো কেন? তুমি তো একটু আগে মরতে গিয়েছিলে। আমার মাথা ঠিক ছিল না, ভুল হয়েছে। প্লিজ আমাকে ওপরে তুলুন নিকোলাস। উপরে? না, উপরে এলে আমাদের মাঝের দূরত্ব ঘুঁচে যাবে। তুমি তো সেটা চাও না বেলা। আমি নির্বোধ, আমার ভুল হয়েছে। প্লিজ নিকোলাস। ইসাবেলা অঝরে কাঁদতে লাগলো। নিকোলাস তবুও তুলল না, বলল, আগে বলো কেন আমার কাছ থেকে দূরে যেতে চাও? যদি মিথ্যা বলেছো বেলা। ইসাবেলা তোতলাতে লাগলো। ওর হেঁচকি উঠে গেছে। নিকোলাস হাত ঢিল করতেই ইসাবেলা আরো জোরে কেঁদে দেয়। হড়বড়িয়ে বলে, আপনাকে ভালোবেসে ফেলি এই ভয়ে। কি? স্পষ্ট করে বলো এবং ধীরে সুস্থে। আপনাকে ভালোবেসে ফেলবো এই ভয়ে। কথাটা বলতে বলতে ওর গাল লাল হয়ে ওঠে। নিকোলাস সাথে সাথে টেনে আনলো উপরে। বুকের মাঝে জড়িয়ে ধরলো শক্ত করে। বেলা, বেলা। নিকোলাসের গলা দিয়ে আর কোনো শব্দ আসে না। এই কি আনন্দ! একেই খুশিতে বাক্যহারা হয়ে যাওয়া বলে। ইসাবেলা হেঁচকি তুলে কাঁদছে। ওর মুখটা আঁচলা ভরে তুলে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের জল মুছে দেয় নিকোলাস। ইসাবেলার গোলাপি ঠোঁট লাল হয়ে উঠেছে, কাঁপছে থরথর করে। নিকোলাস ঝুঁকে ওর ঠোঁটের দিকে তাকিয়ে চাপা গলায় বলে, একটা চুমু খাবো বেলা, শুধু একটা। চমকে ওঠে ইসাবেলা। ঠোঁট চেপে মুখের ভেতর ঠেলে সজোরে দুদিকে মাথা নাড়ায়। একটা চুমুতে ভালোবাসা হয় না, হবে না। নিকোলাস বলল। ইসাবেলা ঢোক গিলে আবারও প্রত্যাখ্যানের করবে বলে নিজেকে প্রস্তুত করে, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসে, সত্যি একটা চুমুতে ভালোবাসা হবে না তো? একদম না। বিশ্বাস না হলে ট্রাই করেই দেখো। নিকোলাস ঠোঁট নামিয়ে আনতে ইসাবেলা মাথা পেছনে নেয়। আপত্তি জানাতে চায়, কিন্তু ও ঠোঁটের দিকে চেয়ে সব গুলিতে ফেললো। শুধু একটা কিন্তু। শুধু একটা। ইসাবেলা দুচোখ বন্ধ করে কম্পিত গলায় বলল, আচ্ছা শুধু একটা। মুহূর্তেই নিকোলাসের ঠোঁট নেমে আসে ওর ঠোঁটের ওপর। ইসাবেলার ঘাড়ের লোম দাঁড়িয়ে গেল, চোখ দুটো বিস্ফোরিত, অবশ হয়ে এলো অঙ্গ। নিকোলাস প্রথমে ওর ঠোঁট
তারপর ধীরে ধীরে সমস্ত মুখের ভেতর আধিপত্য বিস্তার করে। ভুল বলেছে নিকোলাস, একটা চুমুতেও ভালোবাসা হয়ে যায়। ইসাবেলার মনে পড়ল এই একটা চুমুই ওর প্রথম চুম্বন। নিকোলাস ওর প্রথম চুম্বন অধিকার করে নিয়েছে। চুম্বনের মাঝেই ফের কাঁদতে শুরু করলো ও। মাধবেই কদিন ধরে লক্ষ্য করছে ইসাবেলা গুম মেরে আছে। সারাদিন কি যেন ভাবে। মুখশ্রীতে রাজ্যের বিষণ্ণতার প্রলেপ পড়েছে। মেয়েটা শান্তশিষ্ট হলেও একেবারে নির্বাক মূর্তির মতো থাকে না। মাধবেইয়ের সাথে গল্প করতে বসলে চঞ্চলা কিশোরী হয়ে ওঠে। আজকাল ও আর তেমন কথা বলছে না। বেনাসের মেয়ে আর ওর দাসীর সাথেও আগে বেশ মিশত, সময় কাটাতো। এখন রুম ছেড়েই বেরোচ্ছে না। ওরা ডাকলেও অসুস্থতার অজুহাত দেখিয়ে শুয়ে আছে রুমের এক কোণায়। অসুস্থ ও ঠিকই, কিন্তু রোগটা দেহের থেকে মনের বলে মনে হচ্ছে বেশি। প্রশ্ন করলে মনির মুখে হেসে ভিন্ন কথা তোলে, যেন এড়িয়ে যেতে চাই প্রশ্নের জবাব। শুধু মাধবেই নয়, মাদাম আদলৌনার ইসাবেলার এই পরিবর্তন খেয়াল করেছেন। আজও ভিক্টোরিসা ডেকে পাঠালো ইসাবেলাকে। বাড়ির মালিকের মেয়ের ডাক প্রতিদিন তো আর উপেক্ষা করতে পারবে না। ইসাবেলা যেতে মাদাম ছেলেকে বললেন, ইসাবেল, কেন কেমন চুপচাপ হয়ে আছে খেয়াল করেছো? মাধবেই মৃদুভাবে মাথা নাড়ায়। মাদাম হাতের শুকনো কাপড়টা ভাঁজ করে বললেন, আমি কাল জিজ্ঞাসা করেছিলাম, বলল শরীরটা ভালো যাচ্ছে না। ডাক্তার দেখানোর কথা তুলতেই বলল 2 দিন পর এমনিতেই ভালো হয়ে যাবে। মেয়েটাকে মাঝে মাঝে আমি বুঝে উঠি না, মনে হয় কত সরল, আবার পরক্ষণেই দুর্বোধ্য হয়ে ওঠেও। দীর্ঘশ্বাস ছাড়লেন মাদাম। কাপড়গুলো একপাশে রেখে রান্নাঘরে ফিরে গেলেন। মাধবেই একা বসে রইল বিছানার ওপর, হাতে একটা কবিতার বই। বইটা আর পড়া হলো না। এই ক্ষুদ্র জানালা বিশিষ্ট খুপড়ি মতো রুমে দিনের পর দিন বিছানায় শুয়ে বসে মাধবেইর মন এমনিতেই ভার হয়ে আছে। ইসাবেলার ভাবুক বিষণ্ণ মুখ আর শূন্য চাহনি ওর ভেতরের ভারকে আরো ভারী করে তোলে। প্রায় মিনিট 15 পর ইসাবেলা ফিরে এলো। দরজা খুলে এক চিলতে শুকনো হাসি হাসলো মাধবেইর চোখে চোখ পড়তে। তারপর নিচে পাতা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এইটুকু আসতেই যেন হাঁপিয়ে উঠেছে। ওর পিঠ মাধবেইর দিকে। দুটো মানুষের ছোট্ট রুমে, অথচ কঠিন এক নীরবতা নামে সেখানে। অসহ্য লাগলো মাধবেইর। কথা বলার জন্যে ছটফট করে ওঠে। বেল, পাশ ফিরল না ইসাবেলা। মাধবেই পা টেনে ওর দিকে ঘুরে বসলো। কি হয়েছে তোমার বেল? মিথ্যা বলো না, কিছু হয়নি, আমি জানি। পাপ, কোনো স্বাভাবিক মানুষ কি জেনে শুনে পাপকে ভালোবাসতে পারে? মাধবেই, ইসাবেলা সোজা হয়ে শোয়। ওর দৃষ্টি সিলিং এর স্থির। মাধবেই কিছুক্ষণ চুপ করে বলল, ভালোবাসা কি পাপ পুণ্য দেখে বেল? ভালোবাসা কেবল ভালোবেসে যায়, এ হচ্ছে হৃদয় ঘটিত ব্যাপার। বাস বিচার করা তো মস্তিষ্কর কাজ। ইসাবেলা চুপ করে রইল আবার। মাধবেই ওকে ঠিক বুঝে উঠছে না, হঠাৎ এ ধরনের কথা কেন বলছে। কিন্তু ওর মধ্যকার হতাশা ও আন্দাজ করতে পারে। বেল, কাছে এসো। হাত বাড়িয়ে ডাকলো মাধবেই। ইসাবেলা ওর হাতের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর উঠে এসে বসলো বিছানার পাশের মেঝেতে, ঠিক মাধবেইর সামনে। মাধবেই ওর মাথার উপর হাত রেখে পরম স্নেহের সাথে শুধায়, কেন এমন হয়ে যাচ্ছে? কোন কারণে এত বিষণ্ণতা তোমার মধ্যে? তোমার এই নীরবতা আমাকে কষ্ট দিচ্ছে বেল, বলো না কি হয়েছে। ছলছল করে ওঠে ইসাবেলার দু চোখ, ঠোঁট প্রকম্পিত হয়। মাধবেইর হাতটা মাথার ওপর থেকে এনে দুহাতের মাঝে নিল। মুখটা হাতের ওপর রেখে অশ্রুরুদ্ধ গলায় বলল, আচ্ছা মাধবী, ধরো কেউ এমন একজনকে ভালোবাসে যাকে এই সমাজ ধর্ম স্বীকৃতি দেবে না, তার পরিবার মেনে নেবে না, তার মস্তিষ্ক বারবার সাবধান করছে ও ঠিক নয় ওর জন্য। যে পুরুষের, যে জীবনের স্বপ্ন ও আজীবন দেখে এসছে, ও সে নয়, ও এক ঈশ্বরদ্রোহী অভিশপ্ত প্রাণ। কিন্তু হৃদয় বলছে ভিন্ন কথা। সে সমাজ ধর্ম মানতে নারাজ। সে পৃথিবীর সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য করতে রাজি ওই মানুষটার, এমনকি ওই স্বপ্নগুলো ভুলতে চায় যা এতদিন দেখে এসছে। স্বেচ্ছায় পাপের বিষ গ্রহণ করতে রাজি আছে। অভিশপ্ত হওয়ার ভয়ও আজ আর নেই।
মস্তিষ্ক আর হৃদয়ের এই শীতল যুদ্ধে সেই মানুষটা বড্ড কাহিল হয়ে আছে মাধবী। কিছুতেই বুঝতে পারছে না কার পক্ষ নেবে। একদিকে ধর্ম, পরিবার, সমাজ, অন্যদিকে ভালোবাসা। বিষব এই দোটানায় পড়লে তুমি কি করতে মাধবী? তুমি কি করতে মাধবী? কোন পক্ষকে বেছে নিতে? মাধবী ওর কথাগুলো ভাবলো চুপচাপ। ইসাবেলা দু চোখ মুদে আছে। নীরবতা ভেঙে মাধবী বলল, যে ভালোবাসা আমাকে আমার আপনজন, ধর্ম ও আপন স্বপ্ন থেকে বিচ্ছিন্ন করে, তার পক্ষ আমি নেব না বেল। হৃদয় সবসময়ই অবুঝ হয়, ইতিহাস সাক্ষী। এই অবুঝ একঘেয়ে হৃদয়টার কারণে কত প্রেমিক উন্মাদ হয়েছে, কত প্রেমিকা বিষে বিষাক্ত হয়ে ত্যাগ করেছে প্রাণবায়ু। এক ভালোবাসার কারণে তারা সব ভুলেছে, এমনকি নিজেকেও। আমি চাই তুমি আমার অবুঝ হৃদয়ের কথা শুনবে না বেল। তোমার মস্তিষ্ক যা বলছে তাই ঠিক, ও তোমার জন্য ঠিক নয়।